তোমরা যারা অ্যানথ্রোপোলজি অপশনাল হিসেবে নিচ্ছ তাদেরকে প্রথমেই বলি, এটা খুবই ভালো সাবজেক্ট, নিশ্চিন্তভাবে পড়ো। প্রচুর ছেলে মেয়ে অ্যানথ্রোপোলজি নিয়ে সফল হয়েছে এবং এখনও যদি তোমরা দেখো, লাস্ট 4-5 বছরের ডেটা যদি দেখো, ডব্লিউবিসিএসে গ্রুপ এতে, অর্থাৎ যারা মানে এক্সিকিউটিভ লেভেলে বা গ্রুপ এতে যারা চাকরি পায়, তাদের কিন্তু ম্যাক্সিমাম ছেলেরাই অ্যানথ্রোপোলজি সাবজেক্টটাই অপশনালে থাকে। অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা বিশেষত যারা সায়েন্স নিয়ে পাশ করেছে তারা তো নেয়ই, এছাড়া আর্টস বা কমার্স রিলেটেড ব্যাকগ্রাউন্ড যারা, তাদের ক্ষেত্রেও খুবই ভালো। কারণ সাবজেক্টটা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছি বা 10 পর্যন্ত পড়েছি, তাদের বায়োলজি কিন্তু ছিল, তো সেই বায়োলজির কনসেপ্টটুকু দিয়েই সায়েন্স রিলেটেড যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো খুব ভালোভাবেই বুঝে নেওয়া যাবে। এবং এছাড়া যেগুলো তোমার সোশিও কালচারাল অ্যানথ্রোপোলজির যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোও কিন্তু খুব কনসেপচুয়াল, অর্থাৎ একটু যদি বুঝে পড়ে নেওয়া যায় তাহলেই একটা কনসেপ্ট তৈরি হয়ে যায় এবং এটা লিখে আসতে হবে। আসল জায়গাটা হচ্ছে পরীক্ষায় 3 ঘন্টায় 200 নম্বর ভালোভাবে লিখে আসা। ভালোভাবে মানে কিন্তু খুব বড় কোশ্চেন অ্যান্সার লেখা নয়। এই কোশ্চেন অ্যান্সার কীরমভাবে লেখা হবে, অর্থাৎ ঠিক কতটা লিখলে কত মার্কস পাওয়া যাবে, বা গঠনটা কীরকম হবে, কীরকম ইনফর্মেটিভ হবে, কী রকমভাবে কোশ্চেনটা লিখতে হবে, তার স্ট্রাকচার কী হবে, এইগুলো নিয়েই আমরা আলোচনা করব বা করছি। এবং এর জন্যই তোমাদের কিন্তু অপশনাল পড়ার জন্য একটা মেন্টর বা গাইড লাগে। বাজারে বাংলায় ভালো বই নেই এবং ইংরাজিতেও যে বইগুলো আছে সেগুলো খুব ডিটেলসে লেখা, যার ফলে সেখান থেকে কনসাইজ ওয়েতে নোট বানানো আমাদের পক্ষে খুব মুশকিল হয়ে পড়ে। সেই জন্যই আমাদের এই প্রয়াস, এই ভিডিও কোর্সের মাধ্যমে আমরা কিন্তু পুরোটাই করব এবং প্রত্যেক দিক থেকে তোমাদের গাইড করা হবে। কীরকমভাবে কোশ্চেন লিখব, কীরকমভাবে তার অ্যান্সার লিখব, কতটা লিখলে কত পাওয়া যাবে, তার কোশ্চেনের স্ট্রাকচার কী হবে, বা লাস্ট 10 ইয়ার্স কোশ্চেন যেগুলো এসছে সেইগুলো কী সেইগুলোও আমরা কিন্তু দিয়ে দেব তোমাদেরকে। তো আশা করি কোর্সটা তোমাদের ভালো লাগবে, জয়েন হয়ে যাও। অলরেডি আমাদের ব্যাচ 1 চলছে, অনেক দিন আগেই ব্যাচ 1-এর সিট ফিল আপ হয়ে গেছে, এবার ব্যাচ 2 শুরু হচ্ছে। আমরা ব্যাচ 2-র জন্য আরেকটু সময় বাড়িয়েছি যাতে ভালোভাবে কোর্সটা আমরা কমপ্লিট করতে পারি, মক টেস্ট নিতে পারি, এছাড়াও ডাউট ক্লিয়ারেন্স সেশনও থাকবে। তো আমাদের এই প্ল্যাটফর্মে ভিশন WBCS-এর সেকেন্ড ব্যাচটা অনেকেই ভর্তি হচ্ছে, তোমরা পারলে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। তো দেখো, আজকে তোমাদের একটা ছোট কোশ্চেন, অ্যানথ্রোপোলজি জিনিসটা কি সেটা আলোচনা করব। কারণ তোমরা অ্যানথ্রোপোলজি নিচ্ছ, তাই সর্বপ্রথম যেটা জানা দরকার যে অ্যানথ্রোপোলজি বা নৃবিদ্যা জিনিসটা কি, নৃবিজ্ঞান জিনিসটা কি। তো দেখো, আমরা নৃবিজ্ঞানে কি পড়ি? প্রথম কথা হচ্ছে, নৃবিজ্ঞান বা অ্যানথ্রোপোলজি কিন্তু শুধুমাত্র মানুষকে নিয়ে স্টাডি করে, অর্থাৎ এর অধ্যয়নের বিষয় হলো মানুষ, মানুষের বিবর্তন। তোমরা পড়েছো 9-10-এ বিবর্তন বা ইভলিউশন চ্যাপ্টারটা, সেখানে আমরা কি করেছিলাম না, বায়োলজিক্যাল ইভলিউশন, অর্থাৎ মানুষের এই যে দীর্ঘদিন ধরে, অর্থাৎ হিমবাহের যুগ থেকে যখন মানুষ গুহাবাসী বা জঙ্গলে বাস করত, সেখান থেকে যে আমরা আজকে বর্তমান জায়গায় এসেছি, বর্তমান সভ্যতার যে মানুষ, এই মানুষের মধ্যে কিন্তু বিভিন্ন পর্যায়ে বিভিন্ন চেঞ্জেস এসেছিল। তো যে বায়োলজিক্যাল ইভলিউশন পার্টটা আছে সেটা মূলত মানুষের যে স্ট্রাকচারাল চেঞ্জ, অর্থাৎ বডি স্ট্রাকচারে যে চেঞ্জগুলো এসেছিল বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে, সেই ইভলিউশনটাকে, সেই প্রসেসটাকে ওখানে স্টাডি করে বায়োলজিতে, সেটা হচ্ছে বায়োলজিক্যাল ইভলিউশন। আর অ্যানথ্রোপোলজিতে কি করে? অ্যানথ্রোপোলজি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে কিনা মানুষের শুধু বায়োলজিক্যাল ইভলিউশনটা অধ্যয়ন করা হয় তা নয়, এর সাথে মানুষের সোশ্যাল বা কালচারাল যে চেঞ্জেসগুলো এসেছিল সেটাকেও স্টাডি করা হয়। অর্থাৎ অ্যানথ্রোপোলজি এমন একটা সাবজেক্ট যেখানে বায়োলজিক্যাল হিউম্যান বিং এবং
সোশ্যাল বা সোশিও কালচারাল হিউম্যান বিং, অর্থাৎ মানুষের সমাজ, সভ্যতা, নিয়ম কানুন, রীতিনীতি, ধর্ম, বিশ্বাস, অর্থনীতি, জীবিকা, এরও যেসব ইভলিউশন বা বিবর্তন হয়েছিল, অর্থাৎ কিভাবে মানুষ জঙ্গলে মানুষ গুহায় বাস করলো, গুহায় বাস করার পর মানুষ কিভাবে আস্তে আস্তে চাষবাস করা শিখলো, সেখান থেকে কিভাবে গোষ্ঠীতে বসবাস করা শিখলো, সেখান থেকে তার কিভাবে সমাজ তৈরি হলো, সমাজের নিয়ম কানুন, ধর্ম, অর্থনীতি এইগুলো আস্তে আস্তে কিভাবে এলো, এবং সেখান থেকে বৃহত্তর সমাজ, সভ্যতা বা আধুনিক যে সমাজ কিভাবে এলো, এই দিকটাও কিন্তু আমাদের নৃবিজ্ঞানের অধ্যয়নের বিষয়। অর্থাৎ নৃবিজ্ঞান বা অ্যানথ্রোপোলজি এমন একটা সাবজেক্ট যেখানে মানুষের পুরোপুরি সমস্ত দিক নিয়ে বিবেচনা করা হয় এবং তার অধ্যয়ন করা হয়। অর্থাৎ দেখো, এখান থেকেই তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া চলে এলো। তার মানে নৃবিজ্ঞান এমন একটা সাবজেক্ট যেখানে আমরা বায়োলজি বা জৈবিক দিকগুলো পাবো, মানুষের সোশ্যাল অর্থাৎ সামাজিক দিকগুলো পাবো, মানুষের কালচারাল দিকগুলো পাবো, মানুষের রিলিজিয়ানের দিকগুলো পাবো, মানুষের ইকোনমিক্যাল বা প্রফেশনাল যে কী জীবিকা উপজীবিকা সেইগুলো পাবো। অর্থাৎ মানুষের যে সার্বিক মানুষের জীবন, মানুষের সার্বিক জীবনযাত্রা এবং এই দীর্ঘকালব্যাপী মানুষের জৈবিক, সামাজিক এবং কালচারাল যে জীবনযাত্রা এবং তার যে চেঞ্জেস, তার পুরো স্টাডি হলো অ্যানথ্রোপোলজি। তো দেখো এখানে কি লিখেছি, নৃবিজ্ঞান অতি অবশ্যই বিজ্ঞানের একটি শাখা। এটা কিন্তু একটা ব্রাঞ্চ অফ সায়েন্স, এটা বিজ্ঞানেরই একটি শাখা যা মানুষের সমাজ, সাংস্কৃতিক জীবন এবং জৈবিক বিষয় আলোচনা করে। তাহলে কি করে? সমাজ, সাংস্কৃতিক জীবন এবং জৈবিক। তাহলে এখানে কি কি নিয়ে আলোচনা করা হয়? সমাজ, সংস্কৃতি এবং জৈবিক। অর্থাৎ এখানে তুমি সোশ্যাল সায়েন্স পাবে, কালচারাল সায়েন্সও আছে এবং বায়োলজিক্যাল সায়েন্স। এই তিনটে নিয়ে হচ্ছে আমাদের নৃবিজ্ঞান। গ্রিক শব্দ অ্যানথ্রোপস, যার অর্থ হলো মানুষ, এবং লোগস, যার অর্থ হলো অধ্যয়ন বা স্টাডি। তো এই দুটো শব্দ নিয়ে অ্যানথ্রোপোলজি শব্দটির উৎপত্তি। অর্থাৎ অ্যানথ্রো মানে মানুষ এবং লোগস মানে স্টাডি। তাহলে যে সাবজেক্ট মানুষকে নিয়ে স্টাডি করে এবং মানুষের সমস্ত সার্বিক দিকগুলো নিয়ে অধ্যয়ন বা স্টাডি করে, সেটাই হলো অ্যানথ্রোপোলজি। এই শব্দটির প্রবক্তা হলেন অ্যারিস্টটল। বিজ্ঞানী ক্লাইভ এবং ক্লার্কের মতে অ্যানথ্রোপোলজি ইজ দ্য মিরর অফ ম্যান। তাহলে মিররে আমরা কি দেখি? আমরা নিজের প্রতিচ্ছবি দেখতে পাই, আমরা সমস্ত ছবিটা মিররে আমাদের সমস্ত ছবিটা দেখতে পাই। তাহলে অ্যানথ্রোপোলজি সেই মিরর বা দর্পণ যেখানে মানুষের একটা সার্বিক প্রতিচ্ছবি তুমি পাবে। অর্থাৎ মানুষ ও পৃথিবীতে একটা অন্য জন্তুর মতনই এসেছিল, কিন্তু সেখান থেকে কিভাবে আলাদা হলো এবং নিজেকে সর্বোত্তম জীব হিসেবে প্রতিষ্ঠিত করলো এবং আজকের বর্তমান সভ্যতায় সে কিভাবে এসে দাঁড়ালো, তো তার যে সার্বিক প্রতিচ্ছবি সেটা একমাত্র নৃবিজ্ঞান বা অ্যানথ্রোপোলজি স্টাডি করে আমরা জানতে পারি। তাহলে অ্যানথ্রোপোলজি বা নৃবিজ্ঞান হলো এমন একটা দর্পণ, যে দর্পণ দিয়ে মানুষের একটা সামগ্রিক প্রতিচ্ছবি আমরা পাই। হারকোভিট বলেন, অ্যানথ্রোপোলজি মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য মেজারমেন্ট অফ হিউম্যান বিং। তাহলে অ্যানথ্রোপোলজি মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য মেজারমেন্ট অফ হিউম্যান বিংস। অর্থাৎ অ্যানথ্রোপোলজি এমন একটা সাবজেক্ট যা মানুষের সার্বিকভাবে পরিমাপ করতে পারে। কারণ কেন পরিমাপ করতে পারে, এই কথাটা কেন বললেন? কারণ হচ্ছে অ্যানথ্রোপোলজি পড়াশুনো বা রিসার্চ করে আমরা কি করি? সবসময় মানুষকে পরিমাপ করার চেষ্টা করি। মানুষেরই ইনফরমেশন দিয়ে অ্যানথ্রোপোলজি তৈরি হয়েছে, সেটা জৈবিক দিক থেকে হোক বা সোশিও কালচারাল দিক থেকে হোক। হারকোভিটস বলেন, অ্যানথ্রোপোলজি মে বি ডিফাইন্ড অফ দ্য, এটা হয়ে গেছে। এবার হচ্ছে নৃবিজ্ঞানের, দেখো তাহলে এই যে ওপরের আলোচনাটা করলাম, সেখান থেকে নৃবিজ্ঞানকে আমরা একটা ট্রায়াঙ্গুলার শেপ দিয়ে বলতে পারি যে এইখানে আছে কে, এই ট্রায়াঙ্গেলটার মধ্যে আছে কে? মানুষ।
এবং এই মানুষের কয়েকটা দিক আছে, সেটা হচ্ছে বায়োলজিক্যাল দিক, বায়োলজিক্যাল মানুষ অর্থাৎ তার কোষের গঠন, কলার গঠন, তার বডি স্ট্রাকচারের গঠন এবং তাদের যে স্ট্রাকচারাল ইভলিউশন, অর্থাৎ কিভাবে মানুষের যে বিভিন্ন স্টেজের মধ্যে দিয়ে আজকের যে মানুষ আমরা এসছে তার যে চেঞ্জেসগুলো হয়েছিল, তার বডি স্ট্রাকচারের যে চেঞ্জেস হয়েছিল সেই দিকটা, কালচারাল অর্থাৎ সোশিও এবং কালচারাল দিকটা, সেই দিকটা, এই দুটোকে স্টাডি করে যে সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজি। অর্থাৎ বায়োলজিক্যাল মানুষ এবং সোশিও কালচারাল মানুষ, অর্থাৎ মানুষের এই দুটো বিষয় নিয়ে যে স্টাডি করছে সেটাই হচ্ছে অ্যানথ্রোপোলজি। তাহলে এই ছক থেকে বলা যেতে পারে যে নৃবিজ্ঞান একদিকে জৈবিক মানুষের উদ্ভব ও বিকাশ আলোচনা করে, আবার পাশাপাশি সাংস্কৃতিক ও সামাজিক মানুষের গতি প্রকৃতির ওপর আলোকপাত করে। তাই নৃবিজ্ঞানীদের কাছে জৈবিক মানুষ এবং সামাজিক মানুষ দুটোই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তাহলে জৈবিক মানুষও ইম্পর্ট্যান্ট, নৃবিজ্ঞানীদের কাছে জৈবিক মানুষও ইম্পর্ট্যান্ট এবং সামাজিক মানুষও ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তাহলে শুধু বায়োলজিতে কি শুধু বায়োলজিক্যালি আমরা মানুষকে অ্যানালাইসিস করি বা তার রিসার্চ করি, কিন্তু অ্যানথ্রোপোলজিতে কিন্তু মানুষকে দুরকম দিক থেকেই বিবেচনা করা হয়, অর্থাৎ তার বায়োলজিক্যাল পার্ট এবং তার সোশিও কালচারাল পার্ট। এটাই হচ্ছে অ্যানথ্রোপোলজি। তাহলে দেখো, এটা হচ্ছে একটা কোশ্চেন আসে যে অ্যানথ্রোপোলজি, হোয়াট ইজ অ্যানথ্রোপোলজি। তাহলে এটা দেখো কত সুন্দরভাবে সহজ ভাষায় আমরা বললাম। এরকমভাবেই তোমার কিন্তু কনসেপ্টগুলো বুঝতে হবে। আর যেটা অ্যানথ্রোপোলজি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার যখন কোশ্চেন একটা লিখবে, সেই কোশ্চেনে রিলেটেড যে রিসার্চ বা অ্যানথ্রোপোলজিস্টদের যে মন্তব্যগুলো, যেমন দেখো আমি এখানে অলরেডি দিয়েছি একটা, এখানে একটা, হ্যাঁ, তো এইগুলো দিলে মার্কস বেশি পাওয়া যায়। তো এই জায়গাটা একটু এখানে ইম্পর্টেন্ট অ্যানথ্রোপোলজিতে, কারণ কোশ্চেন লেখার সময় বিভিন্ন নৃবিজ্ঞানীদের যে তার সেই সম্বন্ধে, সেই টপিকটা সম্বন্ধে যে মতামত, সেইগুলো একটু ডাইরেক্ট স্পিচেই লিখতে হয়। সেটা ইংরাজি বা বাংলা যে কোনো ভাষায় লিখলেই হয়। WBCS এরকম কোনো নেই যে তোমাকে ইংরাজিতেই লিখতে হবে সেই মন্তব্যটা, তুমি বাংলাতেও লিখতে পারো। ঠিক আছে, তো একটা ছোট ভিডিওই করলাম, এগুলো ইন্ট্রোডাক্টরি ভিডিও। তো আবার তোমাদেরকে বলছি, আমাদের এই প্ল্যাটফর্মে অ্যানথ্রোপোলজি ব্যাচ 2 ভর্তি চলছে, অনেকেই ভর্তি হয়ে গেছে এবং ব্যাচ 1 আমরা খুব সফলতার সঙ্গে চালাচ্ছি। ওখানে অনেক ছেলে পড়ছে, তাদেরও ফিডব্যাক যথেষ্ট ভালো। তবে তোমরা ভর্তি হয়ে যাও। আমরা টাইমটা একটু বাড়িয়েছি, কারণ যেহেতু এই পুজোর আগে একটু সবাই WBCS-এর মেন্স নিয়ে ব্যস্ত আছে বা অন্যান্য পরীক্ষাগুলো ব্যস্ত আছে, সেই জন্য আমরা একটু অ্যাডমিশন টাইমটা আরেকটু এক্সটেন্ড করছি। কিন্তু পুজোর পরেই কিন্তু আমরা পড়ানো চালু করে দেবো, তাই লেট করো না, তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও। ভিশন WBCS-এ কন্ট্যাক্ট করো, উনি ডিটেলস দিয়ে দেবেন কীরকম করে কি অ্যাডমিশন নিতে পারবে। সো হোপ ফর দ্য বেস্ট, থ্যাংক ইউ।